আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম প্রথম দেখা। তো আপনারা অনেকেই বলেছেন পরের অভিশাপ, এই গল্পটা আপনাদের মাঝে ভালো লাগছে না, তাই এই গল্পটা দিব না, নতুন একটা গল্প নিয়ে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সে ঢাকা থেকে লক্ষ্য করছি মেয়েটা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মনে করছিলাম মেয়েটা টেরা, কিন্তু বাসের হেল্পার যখন টাকা নিতে আসলো তখন আমি বুঝি মেয়েটা সুস্থ। আমি 5-6 মিনিট পরে মেয়েটার দিকে তাকাই, যতবারই তাকাই ততবারই দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। দ্বিতীয়বার তাকাতে আমার মনে হলো আমার দিকে তাকাচ্ছে না, ওর কোনো প্রিয়জন বা নিকট আত্মীয় আমার পাশে বসে আছে। কিন্তু না, আমার পাশের লোকগুলো কয়েক দফা পরিবর্তন হয়েছে, কিন্তু মেয়েটা এদিকে তাকিয়েছে ড্যাব ড্যাব করে। মেয়েটার এভাবে তাকানো দেখে আমি বিভ্রান্তি আর অস্বস্তির মধ্যে পড়ে গেলাম। মুখটা ঢাকা কালো হয়ে যাবে আর চোখের মধ্যে একটা মাইনাস পাওয়ারের চশমা। এছাড়া আমার কাছে আর কিছু স্পষ্ট নয়। আমি বাসায় ফিরছি 6 মাস পরে, 2 দিন পর আমার বিয়ে। অবশ্যই বিয়েটা ঠিক হয়ে আছে আমার কাজিনের সাথে। আব্বু আম্মু বিয়ে ঠিক করে ফেলেছে, এতে আমার কোনো অমত নেই। বাবা মার পছন্দের উপর আর কোনো পছন্দই হয় না, আর আমি কোনো সেরকম ছেলেও না নিজে প্রেম করে বিয়ে করব। প্রেমের উপর আমি একটু বিশ্বাসী না। বউ আর প্রেমিকা কখনো এক হতে পারে না। বাবা মা শখ করে নাম রেখেছে হিমেল। বাবা মা কখনোই ভাবেনি তাদের ছেলে হিমেল স্বভাবের হবে। মাস্টার শেষ করে রবি সিমের কোম্পানিতে একটা ছোটখাটো জব করছি। আমার কোমল স্বভাব দেখে কোম্পানিটা আমাকে সিলেক্ট করে, কারণ তারা এমন ছেলে চায়। আর মেয়েটার দিকে না তাকিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। মনে মনে চিন্তা করতে লাগলাম মেয়েটি কে হতে পারে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মেয়েটার সাথে আমার সম্পর্ক কত জনমের, কিন্তু আমার নিকট আত্মীয় ছাড়া ওরকম কারোর সাথে পরিচিত নেই। হ্যাঁ, আমার অফিসে তো অনেক মেয়ে আছে, কিন্তু তাদের সাথে আমি এরকম পরিচিত নেই। তাদের মধ্যে কেউ নয় তো? না, তাদের মধ্যে কেউ হলে তো পরিচয় দিত। কুমিল্লা কোটা বাড়ির সামনে আসার আগে একটা গ্যাস পাম্প পড়ে, সেখানে বাস থামালো। দীর্ঘ জার্নির পরে সবাইকে ঘুরে ফেরার জন্য একটু সময় দিল। আমার শরীরটাও বসে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে একটা খাপ খেয়ে বসে গেছে। শরীরটা মোচড় দিতে অনেক মোটকা ফুটলো। তারপরে বাস থেকে হেলে দুলে নামতে লাগলাম। আমি আরো আগে ওখানে নেমেছি, তাই জায়গাটা আমার অনেক পরিচিত। 6 মাস আগে ঢাকা যাওয়ার সময় বাসটা এখানে থামিয়েছিল, ওই কথা আমার এখনো মনে আছে। মনে হয় মৃত্যু অব্দি মনে থাকবে। সেদিন অনেক হেসেছি ছেলেটার বোকামি দেখে। সেদিন বাসটা এখানে থামলো, একটা 27-28 বছর যুবক আমার সাথে নামলো। লোকটাকে দেখে মনে হয়েছিল অর্ধ উন্মাদ। একটা মেয়ের সাথে সারা রাস্তা কথা বলতে বলতে এসেছে। মনে মনে ভাবলাম ওনার মতো মানুষ যদি আমাদের সিমের গ্রাহক হতো তাহলে আমাদের মাস শেষে বেতন বাড়তো। আমি বাস থেকে নামলাম, লোকটাও আমার সাথে বাস থেকে নামলো। এই কফি হাউসে ওনার সাথে 15 মিনিট বসেছিলাম। ভদ্রলোকের মোবাইল আর কান থেকে নামছে না, কফি খাচ্ছে আর কথা বলছে। যাই হোক, 15 মিনিট পর হেল্পার ডাকলো বাসে এসে বসার জন্য। তারপর আমি গিয়ে আমার সিটে বসলাম। কিছুক্ষণ পর লোকটাও আসলো। লোকটা হন্ততন্ত হয়ে এসে সিটকে চেঁচামেচি করতে লাগলো, আমার ব্যাগ কই। আমি তো বোকা বনে গেলাম লোকটার কথা শুনে। এদিকে ড্রাইভারও গাড়ি ছেড়ে দিল। লোকটার চেঁচামেচি আরো বেড়ে গেল। আমি বললাম ভাই, আশেপাশে ভালো করে দেখেন। লোকটা বললো দেখলাম তো, কই ফাইলাম না তো, আপনি একটু সরেন তো। বুঝতে পারলাম লোকটা আমাকে সন্দেহ করছে। যাই হোক, আমি শুনলাম কারো কিছু হারানো গেলে যে কাউকে সন্দেহ করতে পারে, এতে দ্বিমত পোষণ করতে নেই। লোকটা শীত হয়ে কাত হয়ে পরীক্ষা করতে লাগলো, কিন্তু কোথাও তার ব্যাগ খুঁজে পাচ্ছে না। লোকটা চেঁচামেচি শুনে হেল্পারে গিয়ে আসলো আর বলল কি হয়েছে ভাই। লোকটা বলল কি হবে ভাই, এই দেশটা যে এত অধঃপতন হয়েছে, আমার একটা ব্যাগ রেখে গেছি, ওই ব্যাগটাই এখন পাচ্ছি না। পাশে থাকা একটা মুরব্বী বলল ভালো করে দেখেছো? লোকটা বলল ভালো করে দেখেছি। সুরকি আর ব্যাগটা নিয়ে বসে থাকবে? মুরব্বী আবার বলল আচ্ছা, বাসের মধ্যে আমরা সকলেই ছিলাম, বাইরের মানুষ ছিল না, তুমি চাইলে সবাইকে চেক করতে পারো। মুরব্বীর কথা লোকটার মনে ধরলো, উনি বাস থামিয়ে সব চেক করতে লাগলো। আমি বললাম ভাই, আপনার কাঁধে কি? লোকটা হেসে বলল তাই তো, হাই ব্যাগ তো আমার কাঁধে। আমি লক্ষ্য করলাম লোকেরা শার্টের হাতা ঠিক করছে, কার আগে কে ঘুষি মারবে। যাই হোক, ড্রাইভার বাস থামিয়ে লোকটার সামনে আসলো আর বলতে লাগলো। ড্রাইভার এসে বলল গাড়ি থেকে নাম। লোকটা বলল কেন? ড্রাইভার বলল কোনো কথা বলবি না, গাড়ি থেকে নাম। লোকটি বলল আমি গাড়ি থেকে নামবো কেন? টাকা দিয়ে টিকিট কেটেছি। পাশে থাকা একজন বলল কথা কবি কান ফাটটি লাল করে দিমু, গাড়ি থেকে নাম। কি বলছো শুনোস নাই? ছেলেটা বুঝতে পারলো তার পক্ষে এখানে কেউ নেই এবং আমিও নেই। যে পরিমাণ হ্যারাসমেন্ট করেছে, লোকটি যখন বাস থেকে নেমে চলে যেতে লাগলো, একটা লোক আবার ডাক দিল। লোকটা আসলো, সবাই মিলে ওর কাছ থেকে ব্যাগটা নিয়ে নিল আর বলতে লাগলো আমরা তো দেখবো এই ব্যাগের মধ্যে কি আছে। ব্যাগের চেন খুলে একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো। ব্যাগের ভিতরে মিডিয়াম আকারের একটা পুতুল আর এক সেট শার্ট প্যান্ট। আমি হেসে দিলাম। লোকটাকে বললাম পুতুলটা কার জন্য? ছোট বোনের জন্য না বউয়ের জন্য? লোকটা বলল গার্লফ্রেন্ডের জন্য। এত স্মৃতির মধ্যে আমার একটা কথা খেয়ালই নেই, একজন আমাকে আড়াল থেকে দেখছে। মেয়েটার দিকে তাকাতে দেখি মেয়েটা এখনো আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম গোয়েন্দার লোক নাকি, আবার ভাবলাম না, গোয়েন্দার লোক হলে তো এভাবে তাকাবে না। আমার মনে হয় মেয়েটা বিপদে পড়েছে, আমার কাছে সাহায্য চাইছে। আমি কে গিয়ে যাবো স্বইচ্ছে মেয়েটার কাছে? না, এই শহরের 2 জাতির উপরে কোনো বিশ্বাস নেই, কোন সময় কোন বিপদে পড়বো।
আমাকে কোন বিপদে ফেলে ও কেটে পড়ে। 2 দিন পর বিয়ে, এখন গুনে বেঁচে চলার সময়, বিপদ কাঁধে আনার সময় নয়। কুমিল্লা থেকে চট্টগ্রাম আসতে রাত 12টা বেজে গেল। রাত বেশি হওয়ায় চোখটা লেগে আসলো। বাসের হেল্পার আমাকে ডেকে উঠালো। হঠাৎই মনে হলো মেয়েটার কথা। চোখ কসলাতে কসলাতে তাকালাম, পুরা বাসটা শূন্য। আমি আর হেল্পার বাদে কেউ নেই, ড্রাইভারও নেই। বুঝলাম বাস স্টেশনে পৌঁছিয়েছে। পান ভরে একটা নিঃশ্বাস নিলাম, যাক আপদটা তাহলে বিদায় হয়েছে। ব্যাগ নিয়ে বাস থেকে নামলাম, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎই চোখ পড়লো রাস্তা থাকা ল্যাম্পপোস্টের তলে মেয়েটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। মেয়েটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। যেহেতু বাড়ি বেশি দূরে নেই তাই চিন্তা করলাম হেঁটে যাব, দেখি মেয়েটা পিছনে কিনা। যে বাবা সেই কাজ, ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে লাগলাম। একটু একটু পিছনের দিকে তাকাচ্ছি, মেয়েটাও প্রস্তুতি নিচ্ছে হাঁটার। স্টেশন ছেড়ে একটু ফাঁকা জায়গায় এসে থামলাম। মেয়েটি 15 থেকে 20 হাত দূরে অবস্থান করছে। এখন কিছু না বললে নয়, যদি বাড়ি পর্যন্ত চলে যায় তাহলে সর্বনাশ। আব্বু আম্মু আমাকে বাড়ি থেকে বের করে দিবে। মেয়েটার যা মতিগতি দেখে স্পষ্ট সে আমাদের বাড়ি পর্যন্ত যাবে। আমি দাঁড়ালাম, মেয়েটাও দাঁড়িয়ে পড়লো পিছন দিকে ঘুরে। এবারে মনে মাঝে অন্য কিছু ফিল হতে লাগলো। যত সব উদ্ভুত প্রশ্ন মনে আসতে লাগলো। জীবনে তো কোনোদিন কোনো মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলিনি, তাই ইতস্ততা ফিল হচ্ছে। নিজেকে শক্ত করলাম, হাঁটি হাঁটি ফা ফা করে মেয়েটার কাছে গেলাম। মেয়েটার থেকে দূরে দাঁড়ালাম। এত দূর থেকে মেয়েটার শরীরের একটা অদ্ভুত ঘ্রাণ অনুভব করলাম। অতীতে এমন ঘ্রাণ কোনোদিন আমি অনুভব করিনি। তাই একটা গোড়ার মধ্যে চলে গেলাম, হকচকিয়ে উঠে নিজের শরীরটা জারা দিলাম। এগুলো শুধু মনের দুর্বলতা, পুরুষের মন গলানোর জন্য। এত সহজে আমি বলছি না, মান সম্মানের ব্যাপার। আর একটু এগোলে বাড়ির আঙিনায় চলে আসবো, কেউ যদি দেখতে পারে তাহলে অবস্থা খারাপ। আমি কাশি দিয়ে মেয়েটাকে বললাম সমস্যা কি। মেয়েটার পক্ষ থেকে কোনো উত্তর আসলো না। আবারও বললাম সে ঢাকা থেকে পিছু নিয়েছেন, এখন বাড়ি পর্যন্ত চলে এসেছেন, আপনি কি আমার পরিচিত কেউ? মেয়েটা কোনো কথা বলছে না, দাঁড়িয়ে রইলো। আমি আবারও বললাম কি অদ্ভুত জামিলে পড়লাম রে বাবা, না বলছে কথা না চাচ্ছে পিছু। আমি আবারও বললাম কি হলো। মেয়েটা এবার নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো। ব্যাগ নিয়ে চলে আসতে লাগলাম, মেয়েটা আবারও আমার পিছনে আসছে। এ তো আস্তা ঝামেলা পড়ছি। বাড়ির লোকজন, মহল্লার লোকজন যদি দেখে তাহলে মান সম্মান থাকবে একটু। 2 কদম পিছু হেঁটে মেয়েটার কাছে গেলাম আর বলতে লাগলাম আপনার সমস্যা কি? কিছু লাগবে? টাকা পয়সা লাগবে? দয়া করে আমার পিছু ছাড়েন। মেয়েটা বিচলিত হয়ে স্কুল ব্যাগ থেকে একটা কলম আর খাতা বের করে কি যেন লিখতে লাগলো। তাহলে মেয়েটাকে বাক প্রতিবন্ধী? এটা ভেবে মেয়েটার প্রতি একটু মায়া হলো। খাতায় যা লিখলো তাতে আমার মাথা নষ্ট হওয়ার জোগাড়। মেয়েটা মৃদু আলোতে কি যেন লিখলো। আমি মোবাইলে ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখলাম শব্দগুলো হিন্দিতে লেখা, আমি কিছুই বুঝতে পারলাম না। হাই হাই, এ মেয়ে ইন্ডিয়ান। আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। মেয়েটার দিকে তাকিয়ে, সে তো ভিন্ন দেশি, কিভাবে আসলো এখানে? আরো বলতে পারে না কথা, শুধু লিখতে পারে। এ লিখতে পারার মূল্য শুধু সারা না, এই শব্দগুলোর সাথে যেন আমি অপরিচিত। কিন্তু মুখের কথা হলো অন্য বিষয়, কেননা আমি মাঝে মধ্যে হিন্দি মুভি দেখি, তাই একটু একটু পারি। যাই হোক, মেয়েটার থেকে চোখ ফিরালাম। কি করব কিছু ভেবে পাচ্ছি না। এত রাতে মেয়েটাকে কি এখানে রেখে যাব? বিপদ ডেকে কাঁধে নিতে চাচ্ছি না, ফেলেও যেতে পারছি না। বড্ড মায়া জমা মেয়েটার ড্যাব ড্যাব করে তাকানো দেখে। এখন যাই সিদ্ধান্ত নিবে সবই আমার মনের বাইরে। মন তো আমার নাচর বন্ধা। একবার মনে চাচ্ছে বাড়িতে নিয়ে যাই, আরেকবার মনে হচ্ছে বাড়িতে নিলে এলাই কাণ্ড হবে। মেয়েটা বিচলিত না হয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার মুখের দিকে তাকিয়ে আছে, ঠিক যেন চাতক পাখির মতন। আমি বললাম মেরা সাথ কি হয়া? ও কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।